শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুরা, এখন কর্মী সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলায় কর্মীপক্ষের জয় সম্পর্কে আমরা এতটা আত্মবিশ্বাস কেন দেখাচ্ছি। 2022 সালের 28শে নভেম্বর প্রথম মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে ওঠে। তারপরে জাস্টিস ঋষিকেশ রায়, জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ এই মামলাটা শোনেননি এবং জাস্টিস দীপঙ্কর দত্ত একটা কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে যান। কিন্তু এই দীর্ঘ তারিখ পে তারিখ সংস্কৃতির পর্বে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন পেয়েছিলাম। সেই অবজারভেশনটা হচ্ছে যে রাজ্য সরকার আজকে এসএলপি দাখিল করেছেন। 2018 সালে রায় হয়েছে কলকাতা হাইকোর্টে, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ। তার বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ মামলা সুপ্রিম কোর্টে সরকার করেননি। শুধু তাই নয়, সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে ওই একই বেঞ্চে একাধিক রিভিউ পিটিশন করে রাজ্য সরকার এই মামলার রায়কে একটা লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। এতদিন পরে কেন এসএলপি? এরপরে চলে আসুন 4, 5, 6 এবং 7ই আগস্ট 2025 জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চ যে ম্যারাথন শুনানি করেছেন মূল মামলার, সেই মামলায় এই দুই বিচারপতির কতগুলি পর্যবেক্ষণ আমি তুলে ধরছি। জাস্টিস পি.কে. মিশ্র, পুরানো দিনে যারা টাকা ধার দিতেন সেই মহাজনদের মতো রাজ্য সরকার একদিকে টাকা বাঁচিয়ে অন্যদিকে কাজে লাগাচ্ছে। ডিএ খেয়াল খুশি এবং নিজের ইচ্ছে মতো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোন সময় কত হারে ডিএ দেওয়া হবে তা ঠিক করার ক্ষেত্রে রাজ্য সরকার খেয়াল খুশি এবং নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মতো ডিএ দিয়ে থাকলে তা হতে পারে না। মেথড তো একই। এরা মানে রাজ্য সরকার পুরানো দিনের সুদের কারবারিদের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে লাগাচ্ছে। রাজ্য বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এরা নিজেরাই সমস্যা তৈরি করছে, সেই সমস্যার সুবিধে নেওয়ার চেষ্টা করছে। শ্যাম দেয়ানকে জাস্টিস পি.কে. মিশ্র বললেন, আমরা কোনো ধারণা তৈরি করিনি। আপনি বলেছিলেন রোপার ভিত্তিতে ডিএ দেওয়া হবে, আপনিই বলেছিলেন বকেয়া ডিএ দেওয়া হবে। এবারে আসুন জাস্টিস সঞ্জয় কারোলের কয়েকটি অবজারভেশন। দিল্লি এবং চেন্নাইয়ে যে কেন্দ্রীয় হারে এবং চেন্নাইয়ে তামিলনাড়ুর হারে ডিএ, হাউস রেন্ট অ্যালাউন্স এবং সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দেওয়া হয়, সেই প্রসঙ্গে জাস্টিস সঞ্জয় কারোল বললেন, সেদিক থেকে বিচার করলে রাজ্যের এই পদক্ষেপ আরবিট্রারি মানে স্বেচ্ছাচারিতা বলে গণ্য হতে পারে। এআইসিপিআই রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা এটাই হলো মামলার কোর ইস্যু। কপিল সিব্বাল তিনি বলেছিলেন যে কোনো আদালত রাজ্য সরকার কিভাবে কি হারে ডিএ দেবে, কখন ডিএ দেবে এ নিয়ে কোনো নির্দেশ দিতে পারেন না। তার উত্তরে জাস্টিস সঞ্জয় কারোল বলেছিলেন, আদালত সংবিধানের 142 নম্বর ধারা বলে রাজ্যকে নির্দেশ দিতেই পারে। সরকারি কর্মীদের আর্থিক অবস্থার কথাও ভাবতে হবে। মাথায় রাখতে হবে রাজ্যে আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি। শ্যাম দেওয়ানকে জাস্টিস সঞ্জয় কারোল বললেন, আপনি কি বলতে চাইছেন যে রোপা রুল ডিএর জন্য বাধ্যতামূলক নয়? তাহলে রোপার ভূমিকা কি? সরকারি কর্মচারীদের এন্টাইটেলমেন্ট তো রোপার থেকেই আসবে, তাই না? আপনাদের বক্তব্য আমাদের মনে প্রশ্ন জাগাচ্ছে। এখন একথা সত্য যে
অবজারভেশন কোনো আইনি তার মূল্য নেই এবং সুপ্রিম কোর্টের একাধিক মামলায় দেখা গেছে অবজারভেশন পর্বে মাননীয় বিচারপতিরা যা বলেছেন মূল রায় যখন বেরিয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি। কিন্তু এটাও তো সত্যি, অবজারভেশন যখন মাননীয় বিচারপতিরা দেন সরকার পক্ষ তাদের সাবমিশনের প্রেক্ষিতে, তাদের বক্তব্যের প্রেক্ষিতে, তখন মামলা সম্পর্কে, মামলার বিষয়বস্তু সম্পর্কে আদালত কি ভাবছেন এটা কিন্তু একটা আভাস পাওয়া যায়। এবারে আসুন, জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ গত 16ই মে যে ইন্টারিম অর্ডার দিয়েছিলেন সেই ইন্টারিম অর্ডারের একটা অংশ আমরা তুলে ধরি। We are of the considered view that the petitioner state should release at least 25% of the amount due and payable to all the employees in terms of the impugned judgment dated 20/05/2022 passed by the High Court at Calcutta in WPST number 102/2020 titled The State of West Bengal and Others versus Confederation of State Government Employees West Bengal and Others, and order dated 22/09/2022 in RVW number 159/2022 dated 22/09/2022 in CAN number 1/2022 within a period of 6 weeks from the day. রায়ের এই অংশটায় অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে 22শে সেপ্টেম্বর 2022-এ স্যাটের রায় এবং 2022 সালের 20শে মে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে এই বকেয়া ডিএর 25% দেওয়া হয়েছে। এখন ওই দুইটি রায়ে কি বলা ছিল? ওই দুইটি রায়ে বলা ছিল রোপা 2009 যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার সংস্থান রেখেছে, সেই অনুসারে রাজ্যের মুখ্য সচিবকে একটা 3 মাসের মধ্যে একটা পলিসি তৈরি করতে হবে, সূচক হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এবং সেই অনুসারে ডিএ মেটানোর অর্ডার বার করতে হবে। অর্থাৎ এই দুটো অর্ডারে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং রোপা 2009 তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবারে চলে আসুন, তার 2 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলেছেন whether or not the right to receive DA is a fundamental right is an issue amongst others this court is called upon to consider. However, pending such consideration, the employees need not be kept waiting endlessly to receive the money in question. অবজারভেশনের আইনি কোনো মূল্য নাও থাকতে পারে, কিন্তু অর্ডারে, ইন্টারিম অর্ডারে যে কথা লিপিবদ্ধ করা আছে সেটা তো আদালতের বক্তব্য। সেখানে কিন্তু অত্যন্ত পরিষ্কারভাবে বলা হচ্ছে দুটো ইস্যু যে আদালতের সামনে বিচার্য হিসেবে জোন অফ কনসিডারেশনে আছে, যে 2022 সালের 20শে মে যে রায় হয়েছিল ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, সেই ফান্ডামেন্টাল রাইটটা রাজ্য কর্মীদের ক্ষেত্রে খাটে কি খাটে না, এইটা হচ্ছে জোন অফ কনসিডারেশনে আছে। আর দ্বিতীয় যে বিষয়টা বলেছে যে আদালতে মামলা পেন্ডিং, সরকারের আর্থিক সংকট, এই কারণ দেখিয়ে কিন্তু কর্মীদের প্রাপ্যটা এন্ডলেসলি মানে অনন্তকাল ধরে আটকে রাখা যাবে না। এই অর্ডারে কিন্তু আদালতের যে মনোভাব এটা স্পষ্ট হয়েছে। এরপরে চলে আসুন 8ই সেপ্টেম্বর 2025 যে রায়, মূল মামলার যে রায়, যার নির্দেশ জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস PK মিশ্রের বেঞ্চ দিয়েছেন। জাস্টিস সঞ্জয় কারোল কর্মীপক্ষের হয়ে যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বক্তব্য রাখতে উঠলেন, তার সাবমিশন রাখতে উঠলেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। মিস্টার ভট্টাচার্য, ইট ইজ ইউর বেবি, ইউ নো বেটার, উই আর উইথ ইউর বেবি। আমি বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। 2 নম্বরেতে বলা হয়েছে
2 নম্বর অনুচ্ছেদে ওই নির্দেশে আর্গুমেন্টস কনক্লুডেড, অর্থাৎ শুনানি শেষ হয়ে গেছে। রিজার্ভ ফর জাজমেন্ট বা বিচারের জন্য, রায়ের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। 4 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে লেট দ্য পিটিশনার্স ফাইল দেয়ার ফ্রেশ রিটন সাবমিশনস comprehensive in nature, dealing with all aspects argued before us within a period of 2 weeks. Respondents shall comprehensively respond to the same within a period of 1 week thereafter. অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি কি বলা হয়েছে, সরকার পক্ষের মাননীয় আইনজীবীরা মাননীয় বিচারপতিদের সামনে যা যা বলেছেন, অতিরিক্ত কোনো বিষয় নয়, যা বলেননি তা নয়, যা যা এই যাবৎকালে বলেছেন তার একটা কম্প্রিহেন্সিভ রিটন সাবমিশন 2 সপ্তাহের মধ্যে করতে হবে। এবং রেসপন্ডেন্টস, যারা রেসপন্ডেন্ট, 3টি সংগঠন এই মামলায় রেসপন্ডেন্ট এবং আরো 5 জন ব্যক্তি কর্মচারী এই মামলায় রেসপন্ডেন্ট। একটি মঞ্চকে তারা এই মামলায় যুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্ট সে আবেদন খারিজ করে দিয়েছিলেন। তারা শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন এই সুযোগ সুপ্রিম কোর্ট তাদের দিয়েছিলেন। তারা কিন্তু এই মামলার রেসপন্ডেন্ট নন। তা যারা রেসপন্ডেন্ট তারা কম্প্রিহেন্সিভলি রেসপন্ড টু দ্য সেম, অর্থাৎ সরকার পক্ষ যে সাবমিশনটা করবেন রিটেন সাবমিশন, তাতে রেসপন্ড করবেন। তার মানে সরকার পক্ষ ওই সাবমিশন করার পরে সেটা কিন্তু আমাদের কাছে দেবেন। আমরা সেই রিটেন সাবমিশন দেখে আমাদের যা সাবমিশন সেটা আমরা তৈরি করব। অর্থাৎ শেষ বক্তব্যটা রাখার সুযোগ মহামান্য আদালত কিন্তু আমাদের দিয়েছে। এবারে আসুন একটু পিছিয়ে যাই। স্যাটে জাস্টিস অসিত তালুকদার এবং একে চন্দ্রের বেঞ্চ রায় দিয়েছিলেন যে ডিএ রাজ্য সরকারের এখতিয়ার, কর্মচারীদের অধিকার নয়। এখন যে কোনো মামলায় পিটিশনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই মামলার যে পিটিশন সেটা তৈরি করেছিলেন সর্দার আমজাদ আলী, তাকে সহযোগিতা করেছিলেন মাসুম আলী সর্দার, প্রবীর চ্যাটার্জি এবং আমি, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং তৎকালীন আইএনটিইউসির রাজ্য সভাপতি রমেন পান্ডে, প্রয়াত রমেন পান্ডে, তিনি কিন্তু এই কাজে সর্দার আমজাদ আলীকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন। মূলত প্রয়াত রমেন পান্ডের উদ্যোগেই যখন কোনো আইনজীবী আমাদের মামলা নিতে চাইছিলেন না রাজরোষের আতঙ্কে, তখন এই সর্দার আমজাদ আলীর সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেন এবং আমাদের মামলাটি সর্দার আমজাদ আলী নেন। এই পিটিশনটা এত সুন্দর এবং নিশ্চিতভাবে সর্দার আমজাদ আলী তৈরি করেছেন যে আজ পর্যন্ত 6টা মামলার রায় হয়েছে। রাজ্য সরকারের বাঘা বাঘা আইনজীবীরা সওয়াল করেছেন, কিন্তু সেই পিটিশনে, নিশ্ছিদ্র পিটিশনে এমন কোনো ছিদ্র খুঁজে পাননি যেখান থেকে কালনাগিনী গিয়ে ছোবল মারতে পারে কর্মী পক্ষকে। অর্থাৎ এই মামলার যে ফাউন্ডেশন স্ট্রাকচার বা স্ট্রাকচারাল ফাউন্ডেশন, এটা সর্দার আমজাদ আলী মানে অনন্য এক মেধা, ধীশক্তি, ধৈর্য এবং পরিশ্রমের প্রমাণ দিয়ে এমনভাবে তৈরি করেছিলেন যে ফাউন্ডেশন স্টোনটা কিন্তু আমাদের যথেষ্ট শক্তপোক্ত। আজ পর্যন্ত কোনো কালনাগিনী ওই নিশ্ছিদ্র ফাউন্ডেশন ভেদ করে লক্ষিন্দরকে ছোবল মারার সুযোগ করে উঠতে পারেনি এবং আগামী দিনেও পারবে না। এবারে আসুন কলকাতা হাইকোর্টে একটি মামলার কথা আমি উল্লেখ করব। দি হাইকোর্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলায় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি নিশিতা মাত্রে এবং তপেশ মুখার্জির বেঞ্চ বলেছিলেন, moreover the demands of the employees have been pending for almost 10 years. It is strange that the government, West Bengal state government, still puts forth same beaten excuse after these years for not accepting the merger, namely lack of funds. Expectation to be paid salary at a reasonable level
is tuned within employees of other courts is justified. অর্থাৎ অন্যান্য হাইকোর্টে যে হারে বেতন দেয়া হচ্ছে সেই বেতন কলকাতা হাইকোর্টের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া হচ্ছে ইজ জাস্টিফাইড। এবং বলেছেন তারা ওই একই এক্সকিউজ দিয়ে যাচ্ছেন যে ল্যাক অফ ফান্ডস। অর্থাৎ এই মামলার নির্দেশ থেকে দুটি বিষয় স্পষ্ট, যে হাইকোর্ট কর্মচারীদের ক্ষেত্রে মহামান্য আদালত মনে করেছিলেন যে অন্যান্য হাইকোর্টে যে বেতন ক্রম এবং যে সুযোগ সুবিধে সেখানকার আদালত কর্মচারীরা পাচ্ছেন সেইটা কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া ইজ জাস্টিফাইড। দ্বিতীয়, এবং অর্থের যে অর্থনৈতিক সংকট যে একটা সেম বিটন এক্সকিউজ, এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন। এরপরে আসুন, শ্রমবিরোধ নিষ্পত্তি আইন 1949 এর 2(s) ধারা। এখানে বলা আছে, কায়িক বা মানসিক যে কোনো ধরনের শ্রমিক করা হোক, সংশ্লিষ্ট সকলে এই আইনের অধীনে। তাই সরকারি কর্মীরাও শ্রমিক। তা সরকারি কর্মীরা যদি শ্রমিক হন, তাহলে ইন্ডাস্ট্রিয়াল কোর্ট বোম্বের বস্ত্রশিল্পে কর্মরত শ্রমিকদের চলতি মুদ্রাস্ফীতির হারে দিয়ে দেওয়ার যে রায় দিয়েছিলেন, সেই রায় রাজ্য কর্মীদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। কারণ কায়িক বা মানসিক যে কোনো ধরনের শ্রমিক করা হোক, সকলেই শ্রমিক এবং শ্রমবিরোধ নিষ্পত্তি আইন 1949 অধীন। এবারে সংবিধানের 23 নম্বর ধারায় বেগার খাটানো নিষিদ্ধ। বেগার খাটানো মানে হচ্ছে কম পারিশ্রমিকে বা বিনা পারিশ্রমিকে জোর করে কাজ করিয়ে নেওয়া। এবং এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমি পড়ছি। ডিএ ইজ গিভেন ফর কম্পেনসেটিং রাইজ ইন মার্কেট প্রাইস অ্যান্ড দি রাইজ ইন প্রাইস ইন্ডেক্স এফেক্টস both the central and state government employees, both being administrative machinery of government. One machinery is getting the up-to-date DA, while other is deprived in the federal structure of India government. Define right of equality. অর্থাৎ কেন্দ্রের কর্মচারীরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাচ্ছেন, রাজ্যের কর্মচারীরা পাচ্ছেন না। এটা হচ্ছে সংবিধানের যে সাম্যের অধিকার 14 নম্বর ধারা, সেটাকে লঙ্ঘন করছে। দি সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ পাসড দি ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003 ইন দ্য পার্লামেন্ট, হুইচ আর ম্যান্ডেটরি ফর স্টেট গভর্নমেন্টস টু সাইন অ্যান্ড অ্যাডপ্ট দ্য সেম। লাস্টলি, বোথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কেরালা হ্যাভ অ্যাডপ্টেড দি FRBMA. The FRBMA directs clearly to cut down unnecessary expense in non-planned expenditure except establishment costs. That is, establishment cost includes salary, pay, allowances for the government employee. But on the contrary, the government of West Bengal doing exactly the opposite thing, that is no restriction of unnecessary expenses in non-planned expense. বলার কিছু নেই, যেটা বারবার বলা হয়ে থাকে যে রাজ্য সরকার মেলা খেলা বিভিন্ন অকাজে অপব্যয় করে যাচ্ছেন। কিন্তু এই অবজারভেশনে বলা হয়েছে যে FRBMA যেহেতু সকল রাজ্যের ক্ষেত্রে ম্যান্ডেটারি, তাই রাজ্য সরকার এটা করতে পারেন না। এরপরে আসুন, 1987 সালের 18 ডিসেম্বর রাজ্যের অর্থ দপ্তর 13,600 নামে একটা আদেশনামা প্রকাশ করেছিল। এই আদেশনামায় বলা হয়েছে যে 1/4/1979 থেকে কেন্দ্রীয় হারে রাজ্য কর্মীদের দিয়ে দেওয়ার অধিকারটা রাজ্য স্বীকৃতি দিয়েছে। এখন কেন্দ্রীয় হার বলে তো কিছু হয় না, কেন্দ্র অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয়। কাজেই 1/7/1979 থেকে এটা আমাদের অধিকার হিসেবে আমরা পেয়ে আসছি। 1994 সালে 10ই নভেম্বর 10,683 এই অর্ডারটা বার করেছিলেন অর্থ দপ্তর, রাজ্যের অর্থ দপ্তর। সেখানে কিন্তু দিল্লিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে এবং মাদ্রাজে তামিলনাড়ু সরকারি কর্মীদের হারে
ডিএ দেওয়ার একটা সংস্থান রাখা হয়েছে। অর্থাৎ কর্মচারীদের একটা অংশকে অল ইন্ডিয়া, কারণ দুটো জায়গাতেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের স্বীকৃতি দিয়েছে। এবার আসুন ফিফথ পে কমিশন, যেটা পূর্বতন বামফ্রন্ট সরকার বসিয়েছিলেন, তার 10 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর প্যারাগ্রাফে যে অবজারভেশনটা দেওয়া হয়েছে, যে সুপারিশটা করা হয়েছে, সেটা বলি। নাও উই ফার্স্ট ডিল উইথ দ্য ডিএ ডিউ টু আনঅ্যাবেটেড প্রেশার অফ ইনফ্লেশন in the economy. The real value of salary periodically fixed by the pay commission gets continuously eroded with the passage of time. Thus arises the need for payment of DA so as to protect this loss. এবং বছরে দুবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার সুপারিশ এই পঞ্চম রাজ্য বেতন কমিশন করেছিলেন। এখন বেতন কমিশনের সুপারিশ রাজ্য সরকার মানতে বাধ্য নয়, তারা মানতেও পারেন, নাও মানতে পারেন, আংশিক মানতে পারেন। কিন্তু পূর্বতন বাম সরকার সংবিধানের 309 নম্বর ধারায় রুলস অ্যান্ড অ্যালাউন্সেস পে অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ রোপা রুলস 2009 তৈরি করেছিলেন। এই রোপা রুল 2009 যেহেতু সংবিধানের 309 নম্বর ধারার মেনে করা হয়েছে, 309 নম্বর ধারার অধীনে করা হয়েছে, তাই রোপাতে রাজ্য সরকার যা যা সংস্থান রেখে গেছেন, এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট বা সাংবিধানিক প্রতিশ্রুতি। সেটা কি? যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়া হবে এবং তারা 16% ডিএ দেওয়ার একটা সংস্থান বাজেটে রেখে গিয়েছিলেন এবং ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে। এখন এইটা সরকারে পরিবর্তন হতে পারে, শাসক দলের, বামফ্রন্টের সরকার, তৃণমূলের সরকার এরকম হয় না। সরকার একটা কন্টিনিউইং বডি, শাসক দলের পরিবর্তন হয়। এই কন্টিনিউইং বডি যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট সংবিধানের 309 নম্বর ধারায় রোপা 2009-এ পূর্বতন সরকার করেছেন, সেটি মানতে বাধ্য। এবারে আসুন আমরা এই মামলায় কি পেয়েছি। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি নিশিতা মাত্র এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ তাদের চাপে 1/1/2018 থেকে 15% ডিএ ঘোষণা করতে বাধ্য হন রাজ্য সরকার। তারপরে অনারেবল জাস্টিস দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চের চাপে 1/1/2019 থেকে 25% ডিএ পুরানো বেতনক্রমের উপর আমরা পেয়েছি, রাজ্য সরকার দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ এই 40% ডিএ পুরানো বেতনক্রমের উপর আমরা পেয়েছি কোনো আন্দোলনের ফলে নয়, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে। এবং 2022 সালে এই মামলাটা বর্ষ সেরা মামলা হিসেবে বিবেচিত হয়েছে। আমরা মামলাটা কেন করেছিলাম? একটা ট্রেড ইউনিয়ন সংগঠনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে আনবেন। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরেই 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মচারীদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিলেন, যে অধিকারটা তাদের দেওয়া হয়েছিল 1923 সালে যখন ব্রিটিশ সরকার ক্ষমতায়। অর্থাৎ আমরা বুঝে গেলাম যে এই সরকারটা ব্রিটিশ সরকারের ক্ষেত্রেও কর্মচারীদের অধিকার এবং দাবি দেওয়ার প্রশ্নে ব্রিটিশ সরকারের থেকেও খারাপ। তারপর একে একে বিভিন্ন দপ্তর থেকে ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হলো। নবান্ন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে যে কোনো ধরনের আন্দোলন, পোস্টারিং, এমনকি বক্তব্য রাখা বা আলোচনা করা সমস্ত নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে পরিস্থিতিতে আন্দোলনে কর্মচারীদের সংগঠিত করা তো দূরস্থান, দাবির কথাটা উল্লেখ করাটাই অপরাধ বলে বিবেচিত হল। এবং 2012 সালের 28শে ফেব্রুয়ারি রাজ্য কোঅর্ডিনেশন কমিটি একটি ধর্মঘট ডাকে। বিভিন্ন সংগঠন, আমাদের সংগঠন সহ সেই ধর্মঘটকে সমর্থন করেন। সেই ধর্মঘট ভাঙার জন্য ব্রেক অফ সার্ভিসের মতো নজিরবিহীন শাস্তিমূলক পদক্ষেপের খাড়া এই সরকার নামিয়ে আনলেন। সেই ধর্মঘটটা বলতে দ্বিধা নেই, কর্মচারী সমাজ সরকারের এই রোষকে প্রতিহত করতে পারেননি, সেই ধর্মঘট ব্যর্থ হয়েছিল। এবং তারপর এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে 2012 সালের 13ই এপ্রিল ওই সরকার পক্ষ সিএমও চিফ মিনিস্টার্স অফিস
3 মহিলা অফিসারের শ্লীলতাহানি সহ অত্যন্ত কুৎসিত বিভিন্ন অসত্য অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা আনলেন এবং এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো যে আমরা বুঝলাম যে আন্দোলন করাটা খুব কঠিন হয়ে পড়েছে। তাই কৌশলগত অবস্থান হিসেবে আদালতে ডিএর অধিকারটা প্রতিষ্ঠা করা দরকার। আমরা মূলত 3টি উদ্দেশ্যেই মামলা করেছিলাম। 1, আইনিভাবে কর্মীদের ডিএর অধিকারকে প্রতিষ্ঠা দেওয়া। 2, কর্মী সংগঠনের ছদ্মবেশে সরকার ও শাসক দলের এজেন্ট রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এবং রাজ্য সরকার ও শাসক দলের সম্মিলিত সন্ত্রাসের ফলে সৃষ্ট হিমশীতল আতঙ্কের আবহে কর্মী সমাজ, শাসক দল ও রাজ্য সরকারকে এই বার্তা পৌঁছে দেওয়া যে কর্মী সংগঠন মেরুদণ্ড সোজা রেখে সরকারের কর্মী বিরোধী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও সাহসী অবস্থান নিতে পারে। আমরা মনে করি যে এই বার্তাটা আমরা কর্মী সমাজের কাছে এবং সরকারের কাছে পৌঁছে দিতে পেরেছি। ডিএর মতো সকলের গ্রহণযোগ্য, সকলের দাবিতে সমগ্র কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী সমাজকে মানসিকভাবে এক সূত্রে বাঁধা, আমরা সেটাও পেরেছি। এবারে আমরা নিশ্চয়ই আশা করব এবং আমরা আশা করি যে মহামান্য সুপ্রিম কোর্টে অন মেরিট মামলার রায় হবে এবং এই ক্ষেত্রে সরকার পক্ষের যে বক্তব্যগুলো ছিল, 1 নম্বর যে যেহেতু ডিএ অন্যান্য রাজ্য সরকারও দেয়, শুধু পশ্চিমবঙ্গ সরকারকে কোনো নির্দেশ দিলে হবে না। যেহেতু এই মামলার একটা সর্বভারতীয় প্রেক্ষাপট আছে, এই মামলায় 28টা রাজ্য সরকারকে যুক্ত করা হোক। এখন এটা যদি মহামান্য আদালত মেনে নিতেন তাহলে আমাদের সাধারণ সম্পাদক সহ আমাদের যারা আইনজীবী আছেন তাদের মৃত্যুর কয়েক দশক পর পর্যন্ত এই মামলা চলত। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেই প্রচেষ্টা বানচাল করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন। অর্থাৎ এই মামলাটা, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে পশ্চিমবঙ্গের কর্মচারী রাজ্য কর্মীরা ওই তামিলনাড়ু বা ঝাড়খণ্ড বা অন্য রাজ্যের সঙ্গে তুলনা করছেন না, তারা তাদের মতো দিচ্ছেন। পশ্চিমবঙ্গের রাজ্য কর্মীরা পশ্চিমবঙ্গ সরকার যে বিধি করেছেন, যে রুলস করেছেন, সেই অনুসারে ডিএ পাবেন, কাজে অন্য রাজ্যকে জড়ানো যাবে না। এবং বিকাশবাবুর যুক্তি মাননীয় আদালত, মহামান্য আদালত মেনে নিয়েছেন, এই চক্রান্ত শেষ হয়ে গেছে। দ্বিতীয় যে বিষয়টা বলেছেন যে দিল্লি এবং চেন্নাইয়ে যে কার্যত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যে ডিএ দেওয়া হয়, সেটা ওখানে দিল্লিতে 34 জন কর্মচারী আছে, আর তামিলনাড়ুর ওই ইউথ হোস্টেলে 56 জন কর্মচারী আছে। অল্প কয়েকজন কর্মচারীর জন্য এই সুযোগটা দেওয়া হয়। বিকাশবাবু অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন, কর্মচারী 1 জন কি 1 লক্ষ সেটা বিষয় নয়। সরকার সাংবিধানিকভাবে কর্মচারীদের মধ্যে দুটো অংশকে আলাদা করে বৈষম্যমূলক আচরণ করতে পারেন না, এবং এটা মহামান্য আদালত মেনে নিয়েছেন। এরপরে যে বিষয়টা কপিল সিব্বাল উল্লেখ করেছিলেন যে কস্ট অফ লিভিং অনুসারে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেয়, সেক্ষেত্রে কস্ট অফ লিভিং দিল্লিতে আলাদা, কলকাতায় আলাদা, নিশ্চয়ই। তা কস্ট অফ লিভিং যদি রাজ্য সরকারের ডিএ দেওয়ার সূচক হয়, তার তো একটা অর্ডার থাকবে। সেই অর্ডার কিন্তু সরকারি আইনজীবীরা আদালতে দেখাতে পারেননি। দ্বিতীয় বিষয়, ধরুন পুরুলিয়া, জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সুন্দরবন, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, দার্জিলিং আর কলকাতা, সব জায়গায় তো কস্ট অফ লিভিং সমান নয়, আলাদা আলাদা। তাহলে রাজ্য সরকার যদি কস্ট অফ লিভিংকে সূচক হিসেবে গ্রহণ করে থাকেন, তাহলে তো এই সমস্ত জায়গায় আলাদা আলাদা হারে ডিএ দেওয়ার কথা। সরকার পক্ষ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মানতে চাননি। আদালত প্রশ্ন করেছিলেন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মানলে আপনাদের দেয়ার সূচকটা কি? আরবিট্রারিলি, অর্থাৎ স্বেচ্ছামূলকভাবে, স্বেচ্ছাচারিতা করে যে কোনো হারে ডিএ তো দেয়া যাবে না, কারণ এটা তো কারোর ব্যক্তিগত জমিদারি নয়, একটা সরকার। কাজী সরকারকে নির্দিষ্ট তারই তৈরি করা রুলের অধীনে চলতে হবে, সরকার যা ইচ্ছা করতে পারে না। এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু কেন্দ্র বা কোনো রাজ্য সরকার তৈরি করেন না। এই ইন্ডেক্সটা সিমলায় লেবারগুলোতে তৈরি হয়। 28টা রাজ্য এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চল সরকারিভাবে প্রতি মাসে তাদের নির্বাচিত কিছু শহর এবং গ্রামে
নির্বাচিত কিছু পণ্যের উপর যে দ্রব্যমূল্য সে তার তালিকা ওই সিমলায় লেবার ব্যুরোতে পাঠান। তারা এই সমস্ত তালিকার একটা গড় করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করেন। এখন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মানলে প্রথম কথা হচ্ছে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরিতে রাজ্য সরকারের একটা সরকারিভাবে ভূমিকা রয়েছে, রাজ্য সরকার এটাকে অস্বীকার করতে পারেন না। দ্বিতীয়ত, রাজ্য সরকার এই তৃণমূল সরকার যে ষষ্ঠ বেতন কমিশন গঠন করেছেন, সেই বেতন কমিশন কিন্তু গঠন করেছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ 536 পয়েন্টকে ধরে তার উপরে। তাহলে তোমরা এক জায়গায় পে কমিশন তৈরি করার সময় তোমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানবে, দিল্লি চেন্নাইয়ে দেওয়ার সময় তোমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানবে, অথচ কলকাতার পশ্চিমবাংলার রাজ্যকর্মীদের ক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানবে না। এটা হতে পারে না। কাজেই আর দীর্ঘায়িত করব না, একটা কথা বলি যে আমরা এই মামলায় কর্মীপক্ষে জয় সম্পর্কে একেবারে নিঃসন্দেহ। সুপ্রিম কোর্টে মামলার রায় রিজার্ভ আছে, রায় কি হবে এটা বলা সমীচীন নয়, কিন্তু আমরা আমাদের আত্মবিশ্বাসের কথাটা বলতে পারি। অত্যন্ত স্পষ্টভাবে বলছি যে এই মামলায় আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আদালতে তুলে ধরেছেন অবশ্যই সর্দার আমজাদ আলী, মাসুম আলী সর্দার, প্রবীর চ্যাটার্জি, এবং মামলা শুরুর অল্প কিছুদিন পরেই আমরা অর্থ দপ্তরের প্রয়াত কর্মী স্বপন দের আইনজীবী হিসেবে শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই মামলায় যুক্ত করি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, তারা এই মামলায় নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট রহিম আলী রহিম এবং অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার, তারাও এই মামলায় গুরুত্বপূর্ণ অবজারভেশন রেখেছেন। সুপ্রিম কোর্টে 28 নভেম্বর 2022 থেকে যে 28 বার শুনানি হয়েছে, সেই প্রত্যেকটি শুনানিতে এই দুই সিনিয়র অ্যাডভোকেট রহিম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা উপস্থিত ছিলেন। 3 দিন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি অনলাইনে ছিলেন, বাকি দিনগুলো তিনি সশরীরে উপস্থিত ছিলেন এবং অত্যন্ত সঠিকভাবেই মাননীয় বিচারপতিরা মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলেছিলেন, মিস্টার ভট্টাচার্য, ইট ইজ ইউর বেবি, ইউ নো বেটার। এই মামলায় আরও সওয়াল করেছেন অন্য সংগঠনের হয়ে করুণা নন্দী, সিনিয়র অ্যাডভোকেট, সওয়াল করেছেন PS পাটোয়ালিয়া। আমরা তাদেরকে কৃতজ্ঞ চিত্তে, তাদের প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, এবং সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে অন্তত 2 দিন তারা মামলায় রেসপন্ডেন্ট না হতে পারলেও তারা শুনানিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন এবং তাদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম অন্তত 2 দিন তার মূল্যবান সাবমিশন রেখেছেন, তাকেও আমরা শ্রদ্ধা জানাই। সব শেষে সমস্ত অবসরপ্রাপ্ত এবং কর্মরত রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাই যে এই দীর্ঘ 10 বছর ধরে নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও আপনারা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উপর, আমাদের উপর আস্থা, বিশ্বাস, ভরসা রেখেছেন এবং শেষ পর্যন্ত মনে করেছেন যে আমরা আপনাদের কাছে ন্যায়টা এনে দিতে পারব। এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের বারবার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তবে দুর্ভাগ্য, 2016 সালে আমরা যখন মামলাটা করেছিলাম তখন কর্মরত এবং অবসরপ্রাপ্ত যেসব কর্মচারীরা আমাদের সঙ্গে ছিলেন তাদের অনেকেই আজ আর নেই, এবং এই মামলার রায় যখন বেরোবে তখন হয়তো আরও কিছু কর্মচারীকে আমরা বা অবসরপ্রাপ্ত কর্মচারীকে হারাবো। এটা দুর্ভাগ্য। তারা আদালতের দীর্ঘসূত্রতার কারণে এবং সরকারের কর্মচারী বিরোধী একটা অনড় অবস্থানের কারণে তারা মামলার রায়টা দেখে যেতে পারলেন না, মামলার সুফল তারা পেলেন না। তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানাই, তাদের আত্মা শান্তি কামনা করুক। এবং সবশেষে বলবো যে আদালতের মাধ্যমে আমরা একটা গুরুত্বপূর্ণ দাবি আদায়ের লড়াইয়ে নিশ্চয়ই সাফল্য পেয়েছি এবং এই মামলার রায় শুধু পশ্চিমবাংলার রাজ্যকর্মীদের ক্ষেত্রে নয়, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যকর্মীদের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক। কারণ এই মামলার রায়কে দেখিয়ে আমাদের ধারণা, আমাদের বিশ্বাস যে আগামী দিনে কর্মচারীরা বিভিন্ন রাজ্যে সেখানকার রাজ্য সরকার যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিতে আপত্তি করে বা ডিএ না দেয়,
তখন তারা কিন্তু আইনি লড়াইটা করতে পারবেন। কিন্তু আমার দীর্ঘ 42-43 বছরের কর্মী সংগঠনের সংগঠক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, কর্মচারী সংগঠনের কাছে কিন্তু আন্দোলনই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র। কাজেই সরকার পক্ষ, মালিক, তারা সবসময় চাইবে যে কম মজুরি দিয়ে, কম বেতন দিয়ে, কম সুযোগ সুবিধে দিয়ে দাবিয়ে রেখে কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। তা এবং আপনারা জানেন এই সরকার 600 টাকা বেতনে পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরদের কাজ করায়, 1666 টাকা বেতন দিয়ে মিড ডে মিল ওয়ার্কারদের কাজ করায়। জীবিকা সেবকরা 8 বছর কোনো বেতন পাচ্ছেন না। নামমাত্র বেতনে কৃতদাস সুলভ মানসিকতায় বিভিন্ন চুক্তি নিযুক্ত কর্মীদের দিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন বিভিন্ন নামে। তাদের না আছে কোনো প্রভিডেন্ট ফান্ড, না আছে কোনো পেনশন, না আছে কোনো ইনক্রিমেন্ট, না আছে কোনো মেডিকেল, না আছে কোনো ছুটি, নামমাত্র বেতন দিচ্ছেন। কাউকে 2000, কাউকে 3000, কাউকে 2500।